বাংলাদেশ সিঙ্গাপুর বহুল কাঙ্ক্ষিত ম্যাচ শেষ হয়েছে, তবু আলোচনার রেশ রয়ে গেছে। হাই ভোল্টেজ ম্যাচটি ঘিরে নানা পদক্ষেপ নিলেও এক প্রকার ব্যর্থই হয়েছে বাফুফে। নিশ্চিদ্র নিরাপত্তার কথা বললেও যথারীতি গেট ভেঙে মাঠে ঢুকেছেন দর্শকরা। এমনকি ম্যাচ শেষে হামলা হয়েছে বাফুফে সভাপতির গাড়িতেও। ম্যাচের আগে পরে নানা ঘটনায় প্রশ্নবিদ্ধ বাফুফের কর্মকর্তারা। এইসব নিয়ে এখন মাঠের আজকের আয়োজন, সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। আর আমার সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে আছেন বাফুফের কার্যনির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহিন। শাহিন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। থ্যাংক ইউ। প্রথমে আপনার কাছে জানতে চাইবো, আপনারা অনেক দিন ধরে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি নিচ্ছিলেন। আপনার কাছে কি মনে হয় আপনার ম্যাচটা শেষ হয়েছে? আপনারা ম্যাচটা কিভাবে শেষ করতে পেরেছেন? মানে আপনাদের কার্যক্রমে আপনারা কতটুকু সন্তুষ্ট? ধন্যবাদ আপনাকে। আমরা যেটা দীর্ঘদিন আমাদের পরিকল্পনা এবং আমাদের যে সার্বিক দিক, সব দিকে আমরা যেভাবে প্রিপারেশন নিয়েছিলাম আমাদের প্রেসিডেন্ট তাবিদ মোহাম্মদ আউয়ালের নেতৃত্বে, আমরা হয়তো আমাদের ম্যানেজমেন্টের সব কিছু আমরা প্রিপেয়ার ছিলাম, ম্যানেজমেন্ট। বাট খেলাটা তো আসলে আমরা ম্যানেজমেন্টের বিষয় না, খেলাটা তো ডিপেন্ড করে কোচ এবং প্লেয়ারদের বিষয়। সো সেখানে আমরা আমাদের দিক থেকে আমরা মনে করি ম্যানেজমেন্ট দিক থেকে আমরা সাকসেস, বাট কিছু কিছু ক্ষেত্রে হয়তো প্রবলেম হয়েছিল, যেটা আমরা পরবর্তীতে শুনতে পেরেছিলাম যে গ্যালারিতে এবং যেটা পানির সমস্যা ছিল। তারপর এটা স্বাভাবিক, এটা যেহেতু আমরা এই কমিটি আসার পরে আমরা একটা বিগ ম্যাচ আয়োজন করছিলাম, এবং যেটা আমাদের প্রথমবার, যেহেতু এর আগে আমরা 4 তারিখে আমরা ভুটানের সাথে একটা ম্যাচ খেলছিলাম প্রস্তুতিমূলক। বাট সেটা কিন্তু আমাদের হাই ভোল্টেজ ম্যাচ ছিল না, বাট একটা প্রিফার্ড ম্যাচ ছিল ফর এফসি ম্যাচ সিঙ্গাপুর জন্য। তো এখানে আমাদের অনেক গ্যাদারিং, যেটা আপনি নিজে জানেন, আমাদের টিকেটিং একটা বিষয় ছিল, সার্বিক আইন শৃঙ্খলার বিষয় ছিল, ঈদের একটা বিষয় ছিল, তারপর মানুষের একটা ফুটবলের প্রতি একটা গণজাগরণের বিষয় ছিল। সব কিছু বিবেচনা করে আমরা মনে করি যে আমাদের এই কমিটি আমরা অনেক অনেক দূর এগিয়ে গিয়েছি, এবং আমাদের কিছু প্রবলেম হয়েছিল যেটা আমরা পরবর্তী শুনতে পারছি, এবং আশা করি ভবিষ্যতে আমাদের প্রবলেমগুলো আমরা সলভ করতে পারবো। রাইট। কিন্তু শাহিন ভাই, আপনি কিছু প্রবলেমের কথা বলছেন, বাট আমরা দর্শকদের কাছ থেকে যতগুলো অভিযোগ পেয়েছি, অনেকগুলো সমস্যা আমরা নিজেরা চোখে দেখেছি। সেই সবগুলো আমি আপনাকে দেখাতে চাই, আমরা সবগুলো একসঙ্গে আপনাকে দেখাতে চাই, তারপর একটা একটা করে আমরা আলোচনা করবো। আমরা একটু অভিযোগগুলো, যদি বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ নিয়ে যেসব অভিযোগগুলো উঠেছে সেগুলো একটু আপনাকে শোনাই। প্রথম যে অভিযোগটা আমরা পেয়েছি সেটা হচ্ছে যে 2টায় গেট খোলার কথা আপনারা বলেছিলেন, একেবারে ঘটা করে বলা হয়েছে মিডিয়াতে, কিন্তু গেটটা খোলা হয়েছিল 2:45টার দিকে। এরপর অনলাইনে শতভাগ টিকিট ছাড়ার কারণে খাঁটি সমর্থকরা টিকিট পাননি, এটা তাদের অভিযোগ। যারা আমাদের ফুটবলের সমর্থক যারা, তারা একটু এজড, কিন্তু অনলাইনটা হয়তো তারা সেভাবে বুঝেন না। এখন শতভাগ টিকিট যদি সেখানে চলে যায়, সেক্ষেত্রে আমাদের মতো বা একটু পরে জেনারেশন যারা, তারা হয়তো অনলাইনে টিকিট কাটতে পারে, কিন্তু সব মানুষ কিন্তু অনলাইনে সেভাবে টিকিট কাটার জন্য রেডি ছিলেন না। তারপর আমরা দেখেছি যে স্টেডিয়াম এলাকায় টিকিট ছাড়া প্রবেশ করেছে। আমরা খেলা যখন শুরু হওয়ার আগে আগে বলা হয়েছিল যে 2 ঘন্টা আগে টিকিটটা বা গেটগুলো বন্ধ করে দেওয়া হবে, কিন্তু আমরা দেখেছি যে এবং টিকিট ছাড়া কেউ ঢুকতে পারবে না। কিন্তু আমরা দেখেছি, আমাদের সাংবাদিকরা, আমাদের রিপোর্টাররা যারা কাজ করেছেন মাঠে, তারা দেখেছেন যে অনেকেই টিকিট ছাড়া গেটের ভেতরে ঘোরাঘুরি করছেন, এবং সেটার ফলাফল হয়েছে পরে আমরা দেখেছি যে ফার্স্ট হাফের পরে একসঙ্গে অনেকে গেট ভেঙে মাঠে ঢুকে গেছেন। তারপর এছাড়াও আমরা দেখেছি যে টিকিট কেটেও খেলা দেখতে পারেননি অনেকে। ধন্যবাদ। আরো যে অভিযোগগুলো আছে সবগুলো আমি আপনাকে বলি, তারপর একটা একটা করে আমরা প্রশ্নের উত্তর নিব। ঢাকার বাইরে থেকে যারা এসেছিলেন তাদেরকে অনেকগুলো ভোগান্তি পোহাতে হয়েছে। ফ্যান জোন সম্পর্কে দর্শকরা জানতেন না, ফ্যান জোনের কথা বলা হয়েছিল কিন্তু অনেকে জানতেন না, আবার যারা জানতেন তারা ঢুকতে পারেননি, কারণ গেট বন্ধ, মূল গেট বন্ধ। ফার্স্ট হাফের পর গেট ভেঙে মাঠে ঢুকে পড়ছে অনেকে। বাফে সভাপতির গাড়িতে শেষমেশ হামলা হয়েছে। অনেকগুলো অভিযোগ, অনেকগুলো মিসম্যানেজমেন্ট আমরা দেখেছি। আমরা শুরু থেকে আসি। 2টায় গেট খোলার কথা ছিল, কিন্তু 2:45টায় খুললো। টিকিফাইয়ের কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম, তারা বলেছে এটা পুরোপুরি বাফের দায়, কারণ আমরা রেডি, কিন্তু বাফে এখন পর্যন্ত আমাদেরকে গেট খোলার অনুমতি দেয়নি। শুরু থেকে আপনি যদি একটু বলেন। বেসিক্যালি আমরা ডিক্লারেশন করেছিলাম আমরা 3টা গেট খুলবো। আচ্ছা। 5টা আমরা ওপেন ক্লোজিং করে দিব। প্রথম আমাদের একটা সিদ্ধান্ত ছিল। সেকেন্ডটা বললো যে আরও, যেহেতু একটা এখানে অনেক বিবিআইপি আসবেন, অনেক একটা গ্যাদারিং হবে, উপদেষ্টা মণ্ডলী সব আসবেন, এবং
এমবিসির লোকজন আসবেন, সেহেতু আমরা আরও আগে গেটটা ওপেন করে দিই। তো যেহেতু আমরা, আপনি নিশ্চয় জানেন যে আমি যখন স্টেডিয়ামে আসি তখন 12টা বাজে, তখন আমি দেখলাম রাস্তা হিউজ পাবলিক, জি সবাই লাইনে দাঁড়িয়ে আছে। এখানে যে বিষয় দাঁড়িয়েছে সেটা গরমের একটা বিষয় ছিল জি পাবলিকের। হ্যাঁ, তারপরে আমরা যখন গেট ওপেন করে দিচ্ছি, আমাদের প্রেসিডেন্ট তাবিদ আউয়াল সাহেব নিজে গিয়ে যখন দেখছে ওরা গেট ওপেন করেন, নিজে গিয়ে কিন্তু গেট ওপেন করে দিয়েছে। তখন থেকে আমাদের টিকিটের চেকিং শুরু হয়ে গেছে। কিন্তু এখানে যে বিষয়টা আরেকটা ছিল সেটা হলো এত পাবলিক, হিউজ পরিমাণ পাবলিক ছিল, যেমন যেখানে সিকিউরিটির একটা আমরা আমাদের সবচেয়ে বড় যে জিনিস সেটা হলো পুলিশ বা আমরা যাদের সাথে ডিসকাস করছে যারা আমাদের সিকিউরিটি দিবে তারা অবশ্যই আপনার চেষ্টা করছে, বাট পাবলিক গ্যাদারিংটা বেশি হয়ে গেছে একসাথে, বিশেষ করে যারা ঢাকার বাইরে থেকে আসছে এবং তারা কিন্তু অনেকে বাসে করে আসছে এবং সকালে ভোরে রওনা হয়ে সবাই স্টেডিয়ামমুখী হয়ে গেছে, গ্যাদারিংটা একসাথে শুরু হয়ে গেছে। এটাতে একটা প্রবলেম হয়ে গেছে। আর টিকিটিং যে বিষয়টা বললেন আপনি, যেটা চেকিং, সেখানে হয়তো গ্যাদারিংয়ের পর্যাপ্ত পরিমাণ আমাদের ছিল না, যে যে 1 সেকেন্ডে একটা টিকিট চেক করে অনলাইনে আমরা ইনসাইডে নিয়ে আসবো। ওটা কিছু অভিজ্ঞতার এক্সপিরিয়েন্সের কারণে আমাদের যারা চেকিং করছে তাদের মধ্যে হয়তো ওই প্রবলেমটা হয়ে গেছে, যাদেরকে আমরা কাজগুলো দিয়েছিলাম। সেটা কম্পিটিশন কমিটির। কিন্তু এই যে আপনারা প্রথমেই আপনারা কিন্তু 3টা বাজে খোলার সিদ্ধান্ত নিয়েছিলেন, ফাইন। পরে আপনারা একদিন আগে আপনারা জানিয়েছিলেন যে 2টায় গেট খোলা হবে। আবার ম্যাচের দিন আবার 3টা বাজে কেন নিয়ে যাওয়া হলো? মানে 3টার দিকে কেন খোলা হলো? মানুষ তো আগে থেকেই অনেক আগে থেকে এমনিতে রোদের মধ্যে, সেখানে আমাদের যারা এখানে আপনি নিজে জানেন আমাদের কিন্তু ডিপার্টমেন্ট একটা না, একটা যখন ম্যাচ হয় সেখানে আমরা এর আগে আমাদের 30টা এই ম্যাচের সাথে 30টা সংস্থার সাথে আমাদের রিলেটেড ছিল, সব কিছু মিলে একদম। সিটি কর্পোরেশন বলেন, ক্রীড়া মন্ত্রণালয় বলেন, পিডব্লিউডি বলেন, এনএসসি বলেন, বাফুবে বলেন, ট্রাফিক পুলিশ বলেন, গোয়েন্দা সংস্থা বলে, এনএসআই, ডিজিএ, বিভিন্ন সেক্টরে আমাদের 30টা সংস্থা আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে। সেখানে সব কিছু একটা টাইমের মধ্যে সবাইকে ওই টাইমে উপস্থিত হয়ে কাজগুলো করার কথা ছিল। আর সেখানে যখন আমাদের যারা টিকিট চেকিংয়ে আসছিল তারা দেখলো অনেক সময় আমাদের সিকিউরিটিটা প্রবলেম হচ্ছে, যার কারণে ওরা এবং যারা এটা দায়িত্ব ছিল তারা আসতে দেরি হয়েছে। যেহেতু আপনি ঈদের শেষ সময় আপনি দেখেন, ঈদ 7 তারিখ 10 তারিখে ম্যাচ, এখানে অনেক বিষয় কাজ করছে, যার কাজে একটু দেরি হয়ে গেছে। বাট ওই টাইমটা আমরা 2টা কভার করতে পারিনি। এটা আশা করি এই প্রবলেমটা আর ভবিষ্যতে হবে না। আমরা এটা মোটামুটি অবজারভেশন নিয়ে দিচ্ছি, আমাদের প্রবলেমগুলো কী আমরা এগুলো পয়েন্ট আউট করছি এবং এগুলো নিয়ে অলরেডি আমাদের ইসি মিটিং হবে, ওইখানে আলোচনা করবো। আমাদের প্রেসিডেন্টের নলেজে সব গেছে, উনি সব কিছু এখানে আলোচনা করবে এবং সমাধান করার চেষ্টা করবে ভবিষ্যতে প্রবলেমগুলো না হয়। রাইট। এরপরের যে অভিযোগটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে শতভাগ টিকিট অনলাইনে ছাড়ার কারণে যারা একেবারে নিখাদ ফুটবল সমর্থক তারা টিকিটটা কাটার সুযোগ পাননি। এটা আমাদেরকে অনেক সমর্থক বলেছেন, মানে একটু ধরেন মাঝবয়সী যারা বা অনেকে কিন্তু আপনারাও দেখেছেন, অনেকে দেশের বাইরে থেকেও এসেছেন খেলা দেখতে, তারা হয়তো উন্নত প্রযুক্তির সঙ্গে তাদের যোগাযোগ আছে। কিন্তু আমাদের দেশে যারা হচ্ছে আমরা দেখি একটু মাঝবয়সী বা বৃদ্ধ বয়সী যারা আছেন তারা কিন্তু অনলাইনের সঙ্গে সেভাবে যুক্ত না, তারা অনলাইন থেকে টিকিটটা পাননি। অনেকে এরকম আমাদের কাছে বলেছেন। হয়তো আমাদের প্রজন্মের যারা আছেন তারা এটার সঙ্গে কানেক্টেড, তারা অনেকে পেয়েছেন এবং আমরা গ্যালারিতেও দেখেছি যে সব ইয়াং জেনারেশনই বেশি ছিল। তো এই শতভাগ টিকিট অনলাইনে ছাড়ার বিষয়টা, এই সিদ্ধান্তটা আপনারা কেন নিলেন এবং আপনারা কি এই ফুটবল সমর্থকদের কথা ভেবেছিলেন কিনা বা আপনারা এখনো ভাবেন কিনা? আচ্ছা, আপনাকে সবচেয়ে বড় কথা বলি, সেটা আপনি দেখেন আমরা অন টেস্টেড ছিলাম যে আপনি যারা ফিফা 32টা দেশ থেকে 48টা দেশে ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু করছে, তারও একটা ইন্টারেস্ট আছে, দেখা যাক কি করা যায়, কি অবস্থা, পাবলিক সেন্টিমেন্টটা কি। আপনি দেখেন আমরা ব্যাংকে আমরা বলছিলাম যে টিকিট সেল করার জন্য, কিন্তু তারা রাজি হয়নি। আপনি দেখেন আমাদের কথা এখন মানববন্ধন, আন্দোলন, হরতাল শুরু করছে এখনও, যার প্রেক্ষাপটে ব্যাংকগুলো ওরা রিস্ক নেয়নি। যেহেতু ঈদের পর মুহূর্তে তো ব্যাংক বন্ধ থাকবে, ওদের টিকিটের প্রবলেম হলে ব্যাংক ভাঙচুর করবে। পাবলিক সেন্টিমেন্ট যেহেতু একটা কোরবানি ঈদ, গরুর বাজার বিষয় আছে, রাস্তা মানববন্ধ করবে, সব কিছু বিবেচনা করে তখন আমরা এই সিদ্ধান্ত নিয়েছি অনলাইনে আমরা একটা দেখি কী অবস্থা।
সেখানে আপনি দেখেন যারা টিকিট করা, যারা ফুটবল প্রেমিক, তারা কিন্তু টিকিট ম্যাক্সিমাম পেয়েছে, না হলে এত দর্শক কোত্থেকে আসছে। না, ফুটবল তো অনেকে পছন্দ করে। 18 কোটি মানে 18 কোটি মানুষের দেশ, সেখানে 18 লাখ মানুষ তো ফুটবল পছন্দ করবে। আপনার গ্যালারিতে ধারণ ক্ষমতা হচ্ছে 18,000। হ্যাঁ, হ্যাঁ, সেক্ষেত্রে 18 লাখ মানুষের কাছ থেকে 18,000 মানুষকে টিকিট দেওয়াটা খুবই মুশকিল। সেখানে আপনাকে বলতে পারে আমাদের 21,100 সামথিং দর্শক হয়েছে, যেটা কাউন্টেবল বিষয় ছিল। জি, এখন যে জিনিসটা দাঁড়াচ্ছে, আমরা এখানে আগে ঢাকা স্টেডিয়ামে আপনার 30,000 40,000 লোক খেলা দেখতো, তখন কিন্তু চেয়ার সিস্টেম ছিল না। আপনাকে যেভাবে এসব গ্যাদারিং করে সবাই বসতে পারতো। এখন আপনি নিজে দেখছেন চেয়ারের বাইরে আমরা সিট দিতে পারিনি, যেহেতু এটা একটা সিস্টেম হয়ে গেছে। আবার সিট নাম্বার দেওয়া আছে, রো নাম্বার দেওয়া আছে, যেটা আমরা টোটালি একটা আপগ্রেড করছে, যেটা ফিফাএফসির সিস্টেমগুলোতে আমরা নিয়ে আসতেছি। সেই কারণে আমাদের দর্শক অনেকে খেলা দেখতে পারেন, এটার জন্য তো আমরা আন্তরিকভাবে দুঃখিত। যার কারণে আমাদের ফুটবল ফেডারেশন 8টা বিভাগে একটা খেলা দেখার ব্যবস্থা করছে। আমরা আমাদের সার্বিক সহযোগিতা আমরা যতটুকু পারছি, আমরা আমাদের প্রেসিডেন্ট তাবিদ আউয়াল, উনি দেখেন উনি এত পরিশ্রম করছে এই ম্যাচটা নিয়ে, উনি নিজে কিন্তু সারাক্ষণ এটা নিয়ে কাজ করছেন। ইভেন সাথে ওনার ভাই তাজর আউয়ালকে উনি কিন্তু এই কাজে ব্যবহার করছে, সেও অনেক আমাদের পরিশ্রম করছে। আমাদের কেউ বসে নাই, কিন্তু প্রতিটা সেক্টর থেকে আমরা কাজ করছি। এরপরে আপনি চিন্তা করেন, সব কিছু মিলেজিলে আমরা একটা জায়গা আসছি। এমন প্রবলেম তো আমি আগে বলছি, সব জায়গায় আমরা ওয়ার্ল্ড কাপের টিকিটও তো প্রবলেম হয়, যেটা আপনি নিজে জানেন। হ্যাঁ, তা তো সেইখানে অনেক প্রবলেম হয়। আমরা ধর রাশিয়া ওয়ার্ল্ড কাপ খেলা দেখতে গেছে, সেইখানে রেড স্কোয়ারে দেখলাম যে টিকিট ওইখানেও হচ্ছে এগুলা। হ্যাঁ, তো কাতারও দেখলাম যে টিকিট কিনে আমরা অনেক খেলাই দেখছি। সব জায়গায় কিন্তু এই প্রবলেমগুলো হয়। হয়তো আমাদের তা তো অবশ্যই, ফুটবল লোকেরা, পৃথিবীর সবচেয়ে হ্যাঁ, জনপ্রিয় সব খেলা, জায়গায় হয়। সেখানে আমাদের দেশের লোকেরা হয়তো বাইরের সব জায়গায় অত অনেক কিছু জানা না, যার কারণে আমাদের অনেক কিছু প্রবলেম সলভ করতে হয়। কিন্তু পরের যে অভিযোগটা, যে ঢাকার বাইরে থেকে যারা এসছেন তারা অনেক ভোগান্তি পোহাতে হয়েছে তাদেরকে, সেই ভোগান্তিগুলোর একটা কথা আমি আপনাকে বলি। ধরেন ঢাকার বাইরে থেকে এসছে, ঈদের পর হয়তো কাঁধে ব্যাগ ছিল, সেই ব্যাগটা রাখার কোনো সুযোগ নাই, আবার সেই ব্যাগটা ভিতরে নিয়ে যাওয়ারও সুযোগ নেই। হ্যাঁ, সেক্ষেত্রে তার এই ব্যাগটা সে কোথায় রাখবে, বা তার সঙ্গে কেউ একজন আছে, এই ধরনের অনেকগুলো সমস্যা হয়েছে। আপনারা কিন্তু প্রত্যেকটা গেটে এই ধরনের ব্যবস্থা করা যেত কি না, যে যারা বাইরে থেকে আসবে তাদের জন্য, বা যাদের জিনিসপত্র সঙ্গে থাকবে তারা এই জায়গাটায় রাখবে, সেটাও সে ধরনের এটা আসলে আমরা বারবার আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমরা কিন্তু প্রেসের মাধ্যমে, আপনাদের মাধ্যমে অনেকবার বলছিলাম যে দেখেন, এখানে যেহেতু আমাদের বিভিন্ন যে ইকুইপমেন্টগুলো ক্ষতিকারক, হ্যাঁ, যে সিগারেট, পানির বোতল, গ্যাস লাইট, ব্যাগ, এগুলো নিয়ে ইন্টারেস্ট করা যাবে না, এটা আমরা বারবার ডিক্লেয়ার করছিলাম। তারপরও অনেকে নিয়ে আসছে। এখন আপনি যে কথাটা বললেন যে বাইরে রেখে গেলে পরবর্তী মানে এগুলো পাইতো, যেখানে হাজার হাজার দর্শক এগুলো নিয়ে আসছে, কেউ ছাতা, আর বৃষ্টির কারণে অনেকে ছাতা নিয়ে আসছে। হ্যাঁ, এত কিছু আসলে অ্যাভেল করার মতো আমাদের সে প্রিপারেশন ছিল না, যেটা সত্যি কথা। কারণ আপনি একটা ব্যাগের কী আছে না আছে আমি কিছু জানি না, আমি তার ব্যাগটা রাখলাম, কিন্তু এটার মধ্যে অনেক অন্য কিছু তো থাকতে পারে। তো এইসব রিস্কগুলো আমরা না নেওয়ার কারণে আমরা কিন্তু আগে ডিক্লেয়ার করছিলাম যে আপনারা এই প্রিপারেশন নিয়ে আসবেন, কিন্তু তারপরও তারা এই জিনিসগুলো দেখেনি এবং তারা ব্যাগ নিয়ে আসছে। এগুলো দায়িত্ব আসলে আমরা নিতে পারি না, এটা বিভিন্ন সমস্যা থাকতে পারে, এটা আপনারা নিজে জানেন। আচ্ছা, এখন যে ফুটেজটা দেখছি আমরা, যে এই যে গেটটা খুলে, গেটটা ভেঙে অনেক দর্শক ঢুকে যাচ্ছে, হ্যাঁ, তারা একেবারে সরাসরি মাঠে প্রবেশ করছে। তো আপনারা কিন্তু অনেকভাবে কড়াকড়ির কথা বলেছেন, নিরাপত্তা নিয়ে আমরা অনেক দিন ধরে শুনছিলাম, অনেক আলাপ শুনছিলাম, কিন্তু আলটিমেটলি আমরা ভুটান ম্যাচও এটা দেখেছিলাম। ভুটান ম্যাচ ফ্রেন্ডলি ম্যাচ ছিল, আমরা হয়তো মেনে নিয়েছিলাম, আপনারা বলেছিলেন যে এখান থেকে আমরা এটা শিক্ষা নিয়েছি, সিঙ্গাপুর ম্যাচে আর এ ধরনের কিছু হবে না, স্টিল এই ধরনের ঘটনা ঘটলো। কিন্তু দেখেন, আপনি আমাদের সবাইকে সচেতনতায় থাকতে হবে। যতদিন পর্যন্ত আমাদের মধ্যে ওই সচেতনতা না আসবে ততদিন পর্যন্ত আমরা কিছু করতে পারবো না। আমারও তো একটা বিবেক আছে, আমি একটা টিকিট কিনলাম, আমি খেলা দেখতে যাব। এখন অনেকে আছে, একজন টিকিট নেয়, সেও এখানে আসছে, স্টেডিয়াম আসছে, কিন্তু ওই জায়গাটা তো আমরা সব কন্ট্রোল করা তো আমাদের পক্ষে সম্ভব না। আর আপনি জানেন, দীর্ঘদিন পর ঢাকা স্টেডিয়ামে খেলাটা আসছে, এবং 4 বছর স্টেডিয়ামে কোনো অস্তিত্ব ছিল না। আমাদের বর্তমান গভর্নমেন্ট আসার পরে ওনাদের সার্বিক সহযোগিতা, ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা, এবং ক্রীড়া উপদেষ্টা সাহেব নিজে খেলা দেখতে আসতেন, এবং এনএসসিকে প্রত্যেক লোককে উনি অর্ডার করতেন যাতে খেলাটা এখানে আসুক, এবং এটা যেন মাঠ
পরিচর্যা মাঠের ইকুইপমেন্ট যেগুলো আছে, আপনি যেন অনেক বিষয় আছে, বাদ তুলতে শুরু করে ফ্যান, এসি, লিফট, সবগুলো ওনাদের 5-6 মাসের ভিতরে আমাদেরকে সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা মাঠটা খেলাটার আয়োজন করছি। সেখানে কিছু প্রবলেম তো থাকতে পারে। আপনি দেখেন খেলার আগের দিনও কিন্তু আমাদের বিভিন্ন ড্রেসিং রুম বলেন বা বিভিন্ন বাথরুম, এসি, এগুলোতে কাজ করতে হয়েছে এনএসসি এই ঈদের বন্ধের মধ্যেও, তারাও কিন্তু বসে নেই। আর গেটগুলো আসলে সত্যিকারের যে গেটগুলো, এই গেটগুলো আমাদের দেশের মানুষের যে একটা সেন্টিমেন্ট, হ্যাঁ, এটার জন্য এই গেট কার্যকর না। এই গেটটা আমরা বুঝতে পারছি যে না, এই গেট দিয়ে আমরা কন্ট্রোল করতে পারবো না। এখানে আরও স্ট্রং গেট লাগবে, আরও মানে অনেক স্ট্রং গেট লাগবে, না হলে এটা কন্ট্রোল করা যায়। এটা এনএসসির সাথে আমরা অলরেডি কথা বলবো, যেহেতু একটা ম্যাচ গেছে, আমরা সব কালেক্ট করে তাদের সাথে আমরা বসবো। আমরা নিরাপত্তার বিষয়টাতে ছিলাম। আপনারা বলেছিলেন যে আমরা একেবারে ম্যাচের আগের দিনও একটা সংবাদ বিজ্ঞপ্তি পেয়েছি, আপনাদের কাছ থেকে অনেকবার শুনেছি যে ম্যাচে কেউ যদি টিকিট ছাড়া প্রবেশ করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আমরা দেখেছি যে সেনাবাহিনী লাঠিচার্জ করেছে, আইনি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। হ্যাঁ, মানে ব্যবস্থাটা আসলে মানে ব্যবস্থাটা কি এটাই ছিল যে ওদেরকে মারধর করা হবে এরকম কিছু? না, এটা আসলে বলা হয়েছিল যেটা, সেটা ঠিক, কিন্তু বাস্তবতা যেটা আপনারা জানেন, আমাদের দুটা প্রবলেম আমরা ফেস করতে হয়েছে। একে তো বৃষ্টি একটা বিষয় ছিল, গরম একটা বিষয় ছিল, আর এখানে আমরা সবাই কিন্তু খেলামুখী হয়ে গেছি যে আমাদের একটা রেজাল্ট দরকার, এই টিমের সাথে এই ম্যাচ খেলে আমরা রেজাল্ট দরকার। আমরা সবাই খেলামুখী হয়ে গেছে, এভরিবডি আপনি খেলামুখী হয়ে গেছে। যার প্রেক্ষাপটে মাঠে যে দর্শক, এরা হয়তো আমাদের এত এক্সপেকটেশন ছিল না এতগুলো দর্শক একসাথে। না, এটা তো আমরা আগের ম্যাচে এক্সপেরিয়েন্স করেছি, আমরা বুঝতেও পারছিলাম যে মানুষ এরকম হবে। আগের ম্যাচে ছিল, আগের ম্যাচে হয়তো আমাদের একটা ধারণা ছিল ঈদের আগের খেলা, অনেকে খেলা দিয়ে চলে যাবো বা ঈদের পরে 2 দিন পরে খেলা, হয়তো পাবলিকে প্রবলেমটা করবে না। কিন্তু সেটা আমরা পরে যেভাবে ওরা ঢুকছে এইভাবে আসলে আমরা নিজেই মানে আপসেট যে এই প্রবলেমটা আমরা ফেস করতে পারিনি। আশা করি আপনি ভবিষ্যতে ইনশাল্লাহ এগুলো আর হবে না। সেদিন ম্যাচের মুহূর্তে যখন স্টেডিয়াম ভেঙে, গেট ভেঙে মাঠে ঢুকছিল মানুষ, তখন আমরা একজন পুলিশ কর্মকর্তার সঙ্গেও কথা বলেছি, সেটা একটু দেখে আসতে চাই। এটা কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে, আমরা কি করবো? তারা যদি না, আমাদের কাছে কোনো নির্দেশনা আসেনি যে এদের ভিতরে প্রবেশ করার, এরকম ভাবে কোনো নির্দেশনা না। এই ব্যাপারে আমার নির্দেশনা না, যদি কর্তৃপক্ষ নির্দেশ দেয় তাহলে আমরা ব্যবস্থা নেব। ওকে, টিকিট হলে তো তারা সময় একটা নির্দিষ্ট সময় ছিল, তা পার হয়ে গেছে। তারপরে আমরা চেষ্টা করছি যেভাবে নিয়ন্ত্রণ। টিকিট ছাড়াই ঘুরছে, এখানে টিকিট নেই তাদের কাছে, আবার অনেকে টিকিট আছে কিন্তু তারা ঢুকতে পারছে। ঠিক আছে, আমরা যেটুকু বললাম আমরা কর্তৃপক্ষকে জানাইছি, এই কন্ডিশন তারা আমাদের কোনো নির্দেশনা দেয়নি। আমরা যাদের টিকিট আছে চেষ্টা করেছি ভিতরে দেওয়ার, এইটুকুই বললাম। ওকে, শাহিন ভাই, আপনাদের আসলে কি নির্দেশনা ছিল? বাহিনীগুলোর সঙ্গে আপনারা অনেকদিন ধরেই বৈঠক করছিলেন, তাদের সঙ্গে এই ম্যাচটা নিয়ে অনেক কথা বলছিলেন। ওদের সাথে বেসিক্যালি আমাদের যে কম্পিটিশন ডিপার্টমেন্ট ছিল, ওইখানে আমাদের বিভিন্ন সংস্থার সাথে আমাদের মিটিং হয়েছে। আবার সব কিছু মিলে আমরা বলছিলাম, যদি পুলিশ আমাদেরকে বলছে কোনো দর্শকের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, আমরা তাদেরকে বলছি যে সবাই ফুটবলের লোক, কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। টিকিট ছাড়া কেউ আসলে যদি ধরা পড়ে, পুলিশ তাকে ওই লাইন থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, তাকে আর লাইনে রাখবে না, যা ডিস্টার্বিংটা যে না হয়, সেটাই এইভাবে আলোচনা হয়েছিল। বাট পরবর্তীতে যেটা আসলে যে আমাদের ভেন্ডার যারা ছিলেন, আমাদের তো সব কিছু টেন্ডারের মাধ্যমে সবাই কালেকশন হয়েছে, আমাদের সিকিউরিটি শুরু করে ক্লিনার সব কিছু, ফুডিং থেকে শুরু করে সব কিছু। তো এখানে হয়তো বৃষ্টির কারণে বা রোদের কারণে অনেক জায়গায় অনেক লোক, যে পুলিশ যেটা বললেন, অনেক জায়গায় সিকিউরিটির প্রবলেম হয়ে গেছে। তো এটা আমরা ভবিষ্যতে আশা করি প্রবলেমগুলো যেন না হয়, ওইটা আমরা দেখবো সিরিয়াসলি। এবং তাবিজ সাহেব আমাদের প্রেসিডেন্ট ডাইরেক্ট স্ট্রংলি বলছে যে এখন আর ওই প্রবলেমগুলো যেগুলো ঘটেছিল ম্যাচে, এটা আপনি ফার্স্টে বললাম যে আমাদের জন্য এটা একটা বড় ম্যাচ ছিল, আমাদের এই কমিটির সক্ষমতা ছিল না, আমাদের সক্ষমতা বললে আসলে বিষয়টা না। আগের দিনে তো আপনাকে বললাম, আগে এই প্রবলেমগুলো হতো না, কারণ তখন আপনার শেয়ার সিস্টেম ছিল না, আপনার লোক আসতো চলে ঢুকে যেত।
হ্যাঁ ভিতরে চলে যেত, কিন্তু এখন যেহেতু আমাদের লিমিটেড হয়ে কিন্তু গেছে, শাহিন ভাই এটা তো একটা এই জন্য আমাদের- ইন্টারন্যাশনাল ম্যাচ, হ্যাঁ ইন্টারন্যাশনাল ম্যাচ, এখানে সিকিউরিটির ব্যাপার আছে, এএফসির কনসার্ন আছে। আপনারা এই ম্যাচটা যদি ঠিকমতো হোস্ট করতে না পারেন সেক্ষেত্রে আপনাদেরও কিন্তু একটা এটা ব্যাকফায়ার করবে দায়িত্ব আপনাদের তো জন্য আমরা অবশ্যই। অবশ্য পরে আমরা এফসি ফিফা রুলস তো আমরা জানি, যেহেতু আমাদের বসুন্ধরাতে একটা খেলা নিয়ে একটা প্রবলেম হয়েছিল, দর্শকেরা আমরা একটা জরিমানা হয়েছিল, সেহেতু আমরা অনেক দর্শক আপনি নিজে দেখেন আমেরিকার মতো দেশ ক্লাব ওয়ার্ল্ড কাপে 13,000 দর্শককে নিষিদ্ধ করছে আপনার আর্জেন্টিনার। জি ফুটবলটা এমন একটা খেলা, এটা সত্যি এটা এটা একটা ক্রেজিমূলক খেলা। এটাতে মানুষ হামজাকে, আমাদের দেশের বিষয়টা যেটা হামজা ফাহমিদুল, তারপর সোম আসলো, এটা আমাদের দেশের জন্য তো আপনারা মিডিয়া যেভাবে হাইলাইটস করছেন, এটা আসলে বিশেষ করে আমাদের এরকম অতীতে ছিল না, যার প্রেক্ষাপটে সবাই কিউরিওসিটি ছিল হামজাকে দেখার, ফাহমিদুলকে দেখার, সৌমিতকে দেখার, খেলা দেখার, হ্যাঁ, যার প্রেক্ষাপটে হিউজ পরিমাণ লোক আসছে, এবং আমাদের যেহেতু লিমিটেড সিট, যার কারণে আমরা অনেক আমাদের প্রথম এই সংসদে আমরা হিমশিম খেয়েছিলাম। আশা করি ভবিষ্যতে সব কিছু বিবেচনা করার প্রবলেমগুলো তার মানে হচ্ছে শাহিন ভাই বিষয়টা কি এরকম দাঁড়ায় যে মানে আমি যদি আপনার এই সব কথা শুনে যদি মানে আমি উপসংহারে আসি, বিষয়টা কি এরকম যে ফুটবলে জনপ্রিয়তা ছিল না, এখন জনপ্রিয়তা এসছে, নবজাগরণ হচ্ছে, অনেক দর্শক আসছে, কিন্তু তাদেরকে সামাল দেওয়ার মতো পরিস্থিতি বা সামাল দেওয়ার মতো সক্ষমতা এই যে কম্পিটিশনস কমিটি আছে বা যারা আছে তাদের নেই, বিষয়টা কি এরকম? ফুটবলের জনপ্রিয়তাটা সবসময় ছিল, ফুটবলে না এটা তো একটা ক্লাব ম্যাচ না, আপনি যেটা বারবারই বলছেন যে সিটের সংকট, এখন সিটের সংকট বা ওই যে আগে যে চেয়ার ছিল না, সবাই গ্যালারিতে বসে যেত, সেটা একটা ক্লাব ম্যাচে হতে পারে, আগে এই ক্রেজ ছিল অনেক সময় আমরা দেখেছি, কিন্তু ন্যাশনাল যখন ইন্টারন্যাশনাল কোনো ম্যাচ হবে, ইন্টারন্যাশনাল কোনো কম্পিটিশন হবে, সেখানে চেয়ার থাকতেই হবে, সেখানে এরকম একটা সুশৃঙ্খল পরিস্থিতিতে আপনাকে কিন্তু আসতেই হবে, সেটা করতে তো সেটা আপনারা তো ব্যর্থ হয়েছেন। অবশ্যই আসতে হবে। আপনি যেটা বললেন, আমি তো বারবার বললাম যে আমরা তো এফসি ফিফা রুলস মেনে চলতে হয়, কিন্তু দর্শক তো আপনি প্রথমে বললাম যে এইবার আপনারা মিডিয়া তো আমাদেরকে যেভাবে হাইলাইটস করছে, ফুটবলকে হাইলাইটস করছে, যেটা সত্যি কথা, বাচ্চা ছেলেরা যারা ফুটবল খেলা দেখতো না, তারা তাদের বাবা মাকে বলছে ফুটবল খেলা দেখতে যাব, হামজাকে দেখতে যাব। এটা আপনাদের মিডিয়াকে অবশ্যই ধন্যবাদ দিয়ে আপনারা ফুটবলকে অনেক অনেক হাইলাইটস করছেন, যার প্রেক্ষাপটে আমরা টিকিটও প্রবলেম পড়ে গেছে, সব কিছুতে আসলে আমাদের প্রবলেম হয়ে গেছে আপনাদের অবদানের কারণে। আর এই প্রথমবারের মতো বাংলাদেশে আপনার একটা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একটা প্লেয়ার আসছে, এটা তো জাতা বিষয় না, তাই না? কানাডার মতো সমস্ত একটা প্লেয়ার কানাডা থেকে আসছে প্রিমিয়ার লিগ খেলার, ফাহমিদুল একটা ভালো প্লেয়ার, সে আসছে, সব কিছু বিবেচনা করে আমাদের ক্রেজটা এবার একটু অন্যরকম ছিল। হ্যাঁ, এই সব কিছু মিলাই আমি বলতে পারি আমরা যে হংকংয়ে যে ম্যাচটা আসবে, সেই ম্যাচটার জন্য আমাদের অনেক অনেক আমাদের প্রিপারেশন থাকবে। আশা করি প্রবলেমগুলো যাতে না হয় সেটা আমরা অবশ্যই দেখব। আচ্ছা, লাস্ট খুব ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটেছে যে আপনাদের বাফে সভাপতির গাড়িতেও হামলা করতে দেখেছি আমরা, ওই বিষয়টাতে আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা বা আপনাদের প্রতিক্রিয়া কি ওই বিষয়টা নিয়ে? এটা আসলে বাবুর প্রেসিডেন্ট সাহেব জানবে, কিন্তু আমরা একসাথে বের হয়েছিলাম, আমি পিছনে গাড়িতে ছিলাম, বাট এরকম একটা হামলা বলতে যারা অনেকে খেলা দেখতে পারেনি তারা হয়তো তাকে হয়তো বলছে, একটা আবেগটা ছিল এত মানে কঠিন যে আমরা খেলা দেখতে পারিনি, আসছি কষ্ট করে, টিকিটের প্রবলেম, এই জন্য হয়তো দু চারটা কথা হয়তো বলতে পারে। এর অর্থ এই না যে গাড়িতে হামলা করছে বা তাকে গালিগালাজ করে এমন কিছু ঘটনা এমন কিছু ঘটেনি, এটাকে, কিন্তু আমরা দেখেছি যে বাফে সভাপতি খেলা শেষে মিডিয়াতে এরকমও বলেছেন যে ম্যাচ নিয়ে কেউ কেউ ষড়যন্ত্র করেছে। এই ষড়যন্ত্রটা কারা করেছে বা কেন এ ধরনের বিষয় মনে হয়েছে তার? আসলে উনি বলছে, আমি আসলে আমি জানি না, আমি শুনিনি, কিন্তু এ ধরনের কথা উনি বলছে কি না এখানে ওরকম। আপনি দেখেন একটা গ্রুপ তো আমাদের জন্য, আমাদের কাছে টিকিট চাইছে, এটা ফুটবলের একটা, যারা ফুটবল খেলার রেগুলার দেখে তারা কিছু টিকিট চাইছে, অনেকগুলো টিকিট চাইছে, হয়তো তাদেরকে আমরা টিকিট দিতে পারিনি, হয়তো তাদের হয়তো ওরকম একটা ইয়ে ছিল যে আমরা যখন খেলা দেখতে পারিনি বা কিছু একটা সিনকেট হলে ভালো বা ফুটবলের প্রতি মানুষের আগ্রহটা কমে যাবে, হয়তো এরকম হতে পারে। আপনি ভালো কাজ করলে তো শত্রু থাকবে, এরকম কিছু একটা করতে পারে। আপনারা সাসপেক্ট করছেন যে মানে যেটা উনি বলেছেন, আপনাদের কাছে মনে হচ্ছে যে এরকমই বিষয়টা আসলে মানে ষড়যন্ত্র হতে পারে?
ষড়যন্ত্র বলতে তো আমি আপনাকে বললাম, যারা খেলা দেখতে পারেনি তারাই তো আবার শত্রু হয়ে যাবে, যেহেতু আমি তাদেরকে সুযোগ দিতে পারিনি, তাই না? এটাই আমি মেন করতেছি আপনাকে। মানুষের ক্রেজটা কেমন, হ্যাঁ, বাংলাদেশের খেলা দেখার জন্য। তারপর তো সিঙ্গাপুর ম্যাচের প্রিপারেশন শুরু হলো এবং আমাদের মেইন ফোকাস কিন্তু ছিল হচ্ছে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা। কিন্তু সেখানেও আমরা আবার ওই ঘুরে ফিরে একই সমস্যাগুলো দেখলাম। আমি বারবারই এই কথাগুলো কেন বলছি যে কারণ আলটিমেটলি এটার কারণে তো বাংলাদেশেরও একটা ইমেজ নষ্ট হতে পারে এএফসির কাছে। ফুটবলে আমাদের যে ক্রেজটা সেটা আবার আমাদের জন্য ক্ষতিকর হয়ে গেলে, ব্যাকফায়ার করলে তো নিশ্চয়ই সমস্যা। তা আপনি কি পুরো ব্যাপারটাতে যারা কম্পিটিশনস কমিটিতে ছিলেন বা যারা আয়োজক যারা ছিলেন তাদের মধ্যে সমন্বয়হীনতা দেখেছেন কিনা বা তাদের ব্যর্থতা কিনা এটি? ধন্যবাদ আপনাকে। আসলে এখানে যে বিষয়টা দাঁড়িয়েছে সেখানে আমাদের কম্পিটিশন কমিটি রিলেটেড ছিল, ন্যাশনাল টিম কমিটি রিলেটেড ছিল, প্রকিউরমেন্ট কমিটি রিলেটেড ছিল, ফিনান্স কমিটি রিলেটেড ছিল। সব কমিটি নিয়ে তো একটা সংস্থা। সেখানে আমরা প্রকিউরমেন্ট কমিটি তারা যেটা ভেন্ডাররা আসছেন তাদেরকে দেখে শুনে ইন্টারভিউ দিয়ে তাদেরকে আপনারা সিলেক্ট করছেন। কম্পিটিশন কমিটি তারাও দেখে শুনে তাদের সার্বিক সহযোগিতা, সার্বিক কাজ ছিল গভর্নমেন্ট থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাড়িতে শুরু করে সবার সাথে লিয়াজো মেনটেন করে কোঅপারেশন করে আবার প্রিপারেশান নেওয়া। সো আমি মনে করি সেখানে আপনি জানেন হয়তো লজিস্টিক সাপোর্টে অনেক সময় অনেক প্রবলেম হয়ে যায়। আপনি যদি একটা ম্যানেজমেন্টের হেড থাকেন, উনি তো সব কিছু করতে পারে না। তাবিদ আউয়াল সাহেব প্রেসিডেন্ট হওয়ার পর থেকে উনি যতটুকু আগ্রহ, উনি কিন্তু এক জায়গায় সীমাবদ্ধ না। আপনি জানেন উনি একজন রাজনীতিবিদ, একজন সামাজিক, একজন ফুটবল প্লেয়ার, একজন সংগঠক, এবং উনি অনেক কিছু মেনটেন করতো। বাফুপুর প্রেসিডেন্ট, ওনার হিউজ পরিমাণ ওনার সারাউন্ড কাজ ওনার মাথার মধ্যে থাকে। সব কিছু তো একা নয়, সম্ভব না। সব সেক্টরে একই জিনিস। কমিটি সব সেক্টর নিশ্চয়ই লজিস্টিক প্রেসিডেন্ট হচ্ছে সাপোর্ট সবগুলো দেখবেন না, সবগুলোর জন্য সেজন্য মনিটরিং সেল থাকবে, ওরা কাজ করবে, লজিস্টিক সাপোর্ট থাকতে হবে। উইদাউট লজিস্টিক সাপোর্ট আপনি তো সাকসেস হতে পারবেন না, তাই না? তো সেখানে লজিস্টিক্স সাপোর্ট বলতে আপনি কি বোঝাচ্ছেন এবং সেটি কেন ছিল না? আমি তো সেখানে আপনার বললাম যে প্রকিউরমেন্ট কমিটি, কম্পিটিশন কমিটি, সব কমিটিতে এটা সাথে রিলেটেড ছিল। জি, এখন যে প্রবলেমগুলো আসছে এটাকে আমরা অবশ্যই আমরা ওনার নেতৃত্বে আমরা একটা কাজ করতেছি যে ওনার কোন কমিটির যে প্রবলেমগুলো ছিল বা কে কাজ করতে পারেনি সেগুলো নিয়ে আমরা পরবর্তী মিটিংয়ে আমরা এগুলো আলোচনা করব এবং এই প্রবলেমগুলো যাতে যারা করছে তাদেরকে আমরা শনাক্ত করে যাতে ভবিষ্যতে আর প্রবলেমগুলো না হয় সে কাজ উনি অবশ্যই করবে। উনি সেটাই বললেন। মানে কোন কোন কমিটিতে কি কি সমস্যা হয়েছে বা কারা কাদের কাজের ক্ষেত্রে ঘাটতি ছিল সেগুলো নিয়ে আমরা আলাপ আমি তো করব। বলতে পারবো না আমি 100% সাকসেস, আমি এটা বলতে পারবো না। আর প্রবলেম সব সময় থাকে। আপনাকে তো আমি বললাম ওয়ার্ল্ড কাপও হয়। আমি তো এমনও দেখছি যে ওয়ার্ল্ড কাপ রাশিয়া খেলা দেখতে গেছে, কাতার দেখতে গেছে, ওদের সিকিউরিটি, ওদের এই প্রবলেমের কারণে ওরা যে পদক্ষেপগুলো নিয়েছিল, আপনি গেছেন কিনা আমি জানি না, ওরা আমি যখন মেট্রোতে বের হয়ে স্টেডিয়াম দেখা যায়, গেট দেখা যায়, কিন্তু তারা কি করছে ওই গেট দিয়ে ঢুকতে না দিয়ে ওরা 4-5 কিলোমিটার ঘুরে নিয়ে আসছে যাতে প্রবলেমগুলো ফেস করতে না হয়। আমাদের এখানে যে প্রবলেমগুলো রাস্তার সাথে স্টেডিয়াম, নিচের দোকান, আপনি দেখেন এখানে পরিবেশটা দেখেন, পৃথিবীর কোনো দেশে স্টেডিয়ামে এরকম পরিবেশ আছে কি না সন্দেহ আছে। সো এখানে এই জায়গাটা কন্ট্রোল করা, এখানে আমরা হোমলেস লোকেরা থাকে, বিভিন্ন নেশা জাতীয় লোকজন থাকে, বিভিন্ন জাতের লোক ঘুমাই থাকে। এই ব্যাপারগুলো কিন্তু অনেক পুরনো। হ্যাঁ, এই যে পুরানো আপনি তো বললেন, আমি তো বলছি পুরানো, আমি তো অস্বীকার করিনি আগে সেদিন, এখন তো নাই। এখন আমরা যেহেতু এটা সিস্টেমেটিক একটা আমরা যেতে চাচ্ছি, আপনি তো আগে বলতাম এখানে 50,000 দর্শক খেলা দেখছেন, 60,000 লোক দর্শক খেলা দেখছেন, কিন্তু তখন তো এই সিস্টেম, এই শেয়ার সিস্টেম ছিল না, রো সিস্টেম ছিল না, আপনার টিকিট এই অনলাইন টিকিট সিস্টেম ছিল না। এখন আপনি তো যেখানে 60,000 লোক খেলা দেখছেন সেখানে চলে আসছেন আপনি মাত্র 21,000-এ। এখানে সিটের একটা বিষয় আছে, এখানে আপনার দেখেন, এখানে আপনার প্রতিটা চেয়ারের সিট নাম্বার, রো নাম্বার সব কিছু লেখা থাকে, সব কিছু। এখন আপনি যদি ওরকম না হতো তাহলে আমি তো আগের মতো করলে প্রবলেমগুলো হয়তো আমারও হতো না। এখন এটা আপডেট করতে, আপনি দেখেন ফুটবলটা এবার কারা দেখতে আসছে, কারা টিকিট নিতে আসছে, আপনি দেখেন এখানে এমন লোক টিকিট ছাড়ছেন বা টিকিট করছে যেটা মানে অতীতে কখনো ছিল না। অতীতে পলিটিক্যাল একটা সিস্টেম ছিল, পলিটিক্যাল লোকেরা বেশিরভাগ দর্শকও ছিল, মানে এবার আপার ক্লাসের আপনি দেখেন, আপার ক্লাসে যারা বড় বড় সচিব থেকে শুরু করে
আমাদের ডিফেন্সের বড় বড় অফিসার মনে করেন, সচিবালয় মনে করেন, সব সেক্টর কর্পোরেট বড় বড় হাউসগুলো দেখে সবার একটা ডিমান্ড ছিল যে টিকিট নেওয়া। তার মানে ফুটবলটার ওরাও একটা লেভেলের লোকজন এবার আসছে। এর কারণ হলো এটা সিটের একটা বিষয় আছে, যেহেতু মনে করলো যে না এখানে আমাদের এক সিট আরেকজন বসবো না, রিল্যাক্সে খেলা দেখবে ফুটবলটা, এরকম চিন্তা করে হয়তো অনেকে টিকিট করছে, আর টিকিটের ক্রাইসিসটা ওই জায়গায় পড়ে গেছে। আচ্ছা শাহিন ভাই, যাদেরকে ঘিরে আসলে এত মানে এত আকাঙ্ক্ষা আর কি মানুষের খেলা দেখার বা এত আগ্রহ, সেই ফুটবলারদের যে নিরাপত্তার বিষয়ও নিশ্চয়ই আছে, কারণ তাদের ইয়েটা আলাদা। আমাদের আগে যে টিমটা ছিল, এখন যে টিমটা নিশ্চয়ই ডিফারেন্ট টিম, দুইটা টিম। তো এই ফুটবলারদের নিরাপত্তার ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে তাদের নিরাপত্তা আপনারা নিশ্চিত করতে পেরেছেন বা সর্বোচ্চ নিরাপত্তা দিতে পেরেছেন কিনা আপনারা তাদেরকে, বা এই বিষয়ে তাদের কোনো কনসার্ন ছিল ফুটবল কিনা? প্লেয়ারদের কোনো কমপ্লেন আপনি পাইছেন? আমি তো পাইনি, কারণ তাদেরকে আমাদের সার্বিক সহযোগিতা আমরাও করছে, মানুষও করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী করছে। আপনি কোনো প্লেয়ারকে কে তো ইনসাল্ট করেনি, কে গালি দেয়নি ওরা, তাহলে ওই জায়গাতে আমি বলতে পারবো না তাদের নিরাপত্তাহীনতা তারা ছিলেন। আচ্ছা, না ফুটবলারদের সঙ্গেই আপনাকে একদম সবসময় আপনাকে কাছাকাছি দেখা গেছে হামজাদের সঙ্গেই, সেজন্যই জানতে চাচ্ছি যে ফুটবলাররা কি ফিল করেছেন, কারণ মানুষ তাদেরকে যেভাবে চাচ্ছিল, যেভাবে তাদের কাছে যেতে চাচ্ছিল, যেভাবে তাদেরকে পেতে চাচ্ছিল, তো সেই সব দিক থেকে ফুটবলারদের কোনো সেইং ছিল কিনা? ফুটবলদের সাথে আমি আসলে আপনি জানেন আমি একটা ক্লাব চালাই, আমার নোফেল স্পোর্টিং ক্লাব। জি। আমি একসাথে প্রিমিয়ার লিগ খেলছিলাম, এর আগে ফেনী সকার ক্লাব চালাইছিলাম, তাবিদ আউয়াল সাহেব প্রেসিডেন্ট, আমি সেক্রেটারি ক্লাবের। আমি তো আসলে সবসময় একসময় ফুটবল খেলতাম। তো ফুটবল প্লেয়ারদের সাথে আমাদের একটা ঘনিষ্ঠ একটা সম্পর্ক আছে, যেহেতু আমরা দীর্ঘদিন ক্লাব চালাই, এদের ক্লাব রিলেটেড লোক, প্লেয়ার রিলেটেড লোক। তো এই জন্য আমরা আমাদের নিজ থেকে, বিশেষ করে আমি আমার নিজ দায়িত্ব থেকে প্লেয়ারদের সাথে নামাজ পড়তে গেছি, দিন এয়ারপোর্টে গেছে, রিসিভ করতে গেছে, জি। এটা আমি হামজার বাড়িতেও গেছি। হ্যাঁ, এটা আমার একটা সম্পর্কর কারণে আমি গেছি, যেহেতু আমার একটা প্লেয়ারদের প্রতি একটা আন্তরিকতা আছে, ওদের একটা অনেক বিষয় আছে। কিন্তু আমি প্লেয়ারদের মধ্যে কোনো রকম নেগেটিভ কোনো ওদের থেকে কিছু পাইনি। ওরা কিন্তু খেলছে দেশের জন্য, রাষ্ট্রের জন্য, 18 কোটি মানুষের জন্য। এটা সত্যি কথা। তাদের একটা টার্গেট ছিল ম্যাচটা জিতা, সিঙ্গাপুরের সাথে ম্যাচটা জিতা। আপনি জানেন এই ম্যাচটা জেতার জন্য সব প্লেয়ার কিন্তু আন্তরিকভাবে চেষ্টা করছে। ওরা মাঠে খেলছে এবং ওরা যতটুকু দেওয়ার চেষ্টা করছে, বাট ভাগ্য খারাপ, অনেক সময় ভাগ্য অনেক কিছু কাজ করে না, যেটা কিছু ভুল ত্রুটি হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে, সেই কারণে না। প্লেয়ারদের আমি কোনো কমপ্লেন পাইনি, ওরা অনেক। এবং প্লেয়াররা খেলার পরে রেজাল্ট না আসার পর আমি হোটেলে গিয়েছিলাম, প্রেসিডেন্ট তাবিদ আউয়াল সাহেবের নেতৃত্বে আমরা হোটেলে গেছি, প্লেয়ারকে আমরা বিদায় দিছি। তারা তখনও দেখছে যে মন খুবই খারাপ ছিল, তারা রেজাল্ট আনতে পারেনি। মানে তারা যে একটা দেশকে রিপ্রেজেন্ট করে, তারা দেশের মানুষের জন্য এতগুলো মানুষের ওটা খুশি করাতে পারেনি, এই জন্য খুবই আপসেট ছিল তারা। বলছিলেন যে ফুটবলারদের সবার মনটা খুব খারাপ ছিল ম্যাচে হারার কারণে। আমরা অ্যাজ এ ফুটবলার আপনার কাছে, সাবেক ফুটবলার হিসেবে আপনার কাছে জানতে চাবো যে এই যে ম্যাচে হারের কারণগুলো কি ছিল, বা বাংলাদেশ দল ঘরের মাঠে এই ম্যাচটা নিয়ে অনেক প্রত্যাশা ছিল, দর্শক সাপোর্ট ছিল, আমাদের ভালো একটা টিম আছে, এখন প্রস্তুতিও ভালো ছিল, ম্যাচটা কেন হেরে বসলাম আমরা শেষ পর্যন্ত? প্রথমত এটা আমি বলবো আমাদের ভাগ্যটা খারাপ ছিল। আমাদের প্লেয়াররা অনেক চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করছে ম্যাচ জেতার জন্য, যেটা সত্যি কথা। খেলছে ভালো বাংলাদেশ, রেজাল্ট আসেনি। কিছু কিছু ম্যাচে কিছু টেকনিক প্রবলেম থাকে, সেটা কোচের প্রবলেম থাকে। এখানে দুইটা পার্ট থাকে, একটা বিষয়টা হলো ট্রেনার থাকে, হেড কোচ থাকে, অ্যাসিস্ট্যান্ট কোচ আলাদা জিনিস, গোলকিপার কোচ থাকে। আপনি দেখেন আমাদের প্রথম বিতুল বর্মা আমাদের ন্যাশনাল টিমের একজন গোলকিপার, সে দীর্ঘদিন ম্যাচ খেলছে। আমি মনে করি যেহেতু খেলার দুদিন আগে তার আপন বড় ভাই মারা গেছে, মেন্টালি সে ঈদের দিন মেবি বা ঈদের পরের দিন, আগের দিন, যেহেতু মেন্টালি সে একটা আপসেট ছিল। এটা যাই হোক, তার আপন বড় ভাই, সেখানে সে খেলতে পারবে না সে জিনিসটা কিন্তু আমার মনে হয় সেটা কোচের, গোলকিপার কোচ যিনি ছিল, তার একটা সাইকোলজি একটা বিষয় ছিল সেটা। আর যে প্লেয়ার ছিল তারও যদি প্রবলেম থাকতো, সেও বলতে পারতো যে আমি খেলতে পারবো না। কিন্তু আমাদের দেশে আবার কিছু প্রবলেম হয় যে আমি না পারলে বলে খেলবো, যাতে আমার জাতি দেখে। এই প্রবলেমগুলো হয়তো হয়ে গেছে। সেখানে তার যে কোচ ছিল, সেও তার
মেন্টালি যে বিষয়গুলো ছিল সেগুলো সাইকোলজি বিষয়গুলো সে অবজার্ভ করা উচিত ছিল, তারপর তারাকে খেলানো উচিত ছিল। প্রথম গোলটা আমি যেটা বলবো, একটা প্লেয়ার যখন সে পাস করছে বা যেভাবে সে আরেকজন প্লেয়ার ওদের সিঙ্গাপুরের প্লেয়ারের পায়ে বলটা দিল, বলটা দেওয়ার পরে ও টো দিয়ে বলটা এই সাইডে মারলো, গোলকিপার কিন্তু আস্তে আস্তে হাইটে হাইটে আসতেছিল, কিন্তু তার জায়গাটা সে আবার ফিল আপ করে সেই জিনিসটা আপনি ভিডিওতে দেখে করেনি। তো নিশ্চয়ই এটাও তার একটা প্রবলেম ছিল, সে ইয়ে ছিল না, মানে প্রিপেয়ার্ড ছিল না, জি হ্যাঁ, ওই ম্যাচের জন্য, এটা আমার ধারণা। সেকেন্ড গোলটা আপনি দেখেন, সে যে বলটা আসছে একজন ন্যাশনাল টিম গোলকিপারের কাছ থেকে এই বল রিসিভ করা এক্সপেকটেশন ছিল না আমাদেরও কারো। এই বলটা সে রিসিভ করে বুকে নিতে পারতো, সেটা সে না করে সে ডস দিয়ে সামনে পেলো, ওদের প্লেয়াররা পাইলো। ওদের সামনে আসটা সাদ ছিল আমাদের প্লেয়ারটা, ডিফেন্স সাদ দৌড়ে আসে, বা সাদের ওই সময়টা হচ্ছে কপাল খারাপ হলে যেটা হয়, হয়তো সাদ ওটাকে ট্যাগল করলে গোলটা হতো না, বাট হয়তো এটা আনলাকি, আল্লাহ হয়তো আমাকে এখানে হারাবে হয়তো কিছু একটা, যার কারণে ও হ্যাঁ হয়তো এটা serious হতে ছিল পারে। না। আমরা তো এটা আসলে নিশ্চিত এটা পেনাল্টিটা upset পাইনি, একটা- আমাদের ফুটবলারদের মধ্যে অনেকগুলো ঘাটতি ছিল, কিন্তু যে কোচ নিয়েও অনেক কথা হচ্ছে, কোচ যে কোচের যে বিষয়টা দাঁড়াচ্ছে, কোচ তো আসলে আমাদের দেশে, আমি এটা বলবো না যে কোচ খারাপ একবারে, কোচের যে বিষয়টা দাঁড়াইছে, আজকে 3 বছরের উপরে কোচ আমাদের দেশে আছে, আমাদের টিম সম্পর্কে তার অভিজ্ঞতা আছে, প্লেয়ার সম্পর্কে তার অভিজ্ঞতা আছে, কিন্তু সেখানে 3 বছর 3.5 বছর তার থেকে আমরা আউটপুট পাচ্ছি না। হ্যাঁ, তো সে হিসাবে এই ম্যাচটা আমাদের একদম জেতার কথা ছিল। সেখানে সে ভুটানের সাথে যে ম্যাচটা খেলছে, সে ম্যাচটা ওই প্লেয়ার ম্যাক্সিমাম সে চেঞ্জ করে আরেকটা টিম করছে। সেখানে এখন যেহেতু কোচের একটা বিষয় আছে, কোচ আসলে এইসব টেকনিক বিষয়গুলা মাথায় নেওয়া উচিত ছিল সাইকোলজির দিক থেকে। আর আপনি নিজের যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা আপনি বলেন, আপনারা সবাই ফুটবল সম্পর্কে আইডিয়া নাই, বাংলাদেশের মানুষের ম্যাক্সিমাম লোক ফুটবল সম্পর্কে অনেক আইডিয়া, হ্যাঁ, তারা খেলা দেখে, ইংলিশ লিগ দেখে, ইউরোপিয়ান লিগ দেখে, বিভিন্ন লিগ তারা দেখে, তারা জানে। এখানে আমার 3টা প্লেয়ার আসছে হলো হামজা, ফাহমিদুল আর শ্রমিক, 3জনে কিন্তু শীতের দেশের প্লেয়ার, এবং তারা ফার্স্ট মাঠে খেলে। সিঙ্গাপুরে কিন্তু ওরা টার্ফে খেলে, ফার্স্ট মাঠের প্লেয়ার। এই বৃষ্টির মাঠের প্লেয়ার খেলার কিন্তু সিঙ্গাপুরে অভ্যস্ত না। হ্যাঁ, আমার এই প্লেয়ার 3জনে কিন্তু এই বৃষ্টির মাঠে খেলার অভ্যস্ত না। সুতরাং সব কিছু চিন্তা করে আমার মনে হয় টিমটা করা উচিত ছিল কোচের, এবং চেঞ্জিং করা উচিত ছিল, তাহলে হয়তো রেজাল্ট আসতে পারত। রাইট। আপনিও কোচের ব্যর্থতা খুঁজে পাচ্ছেন, কোচের টেকনিক্যাল সমস্যা নিয়ে আমরা বেশ কয়েকজন ফুটবলারের মুখে শুনেছি, আপনাদের মুখ থেকেও শুনছি, কিন্তু এই কোচের বিষয়ে কি আপনারা কোনো সিদ্ধান্তে আসতে যাচ্ছেন, অথবা কোচকে নিয়ে কি আপনাদের পরবর্তী কমিটির যে বৈঠকটি আছে বা যে সভা হবে সেখানে আপনারা আলাপ করবেন কিনা? অবশ্যই আলাপ করব। এবার আপনি জানেন, প্রথমবারের মতো আমাদের প্রেসিডেন্ট কিছুদিন আগে আমাদের ন্যাশনাল টিম কমিটি মিটিং গিয়েছে, ওইখানে মিটিং হয়েছিল, সেখানে আমাদের প্রথমবার মতো উনি কোচকে আমাদের মিটিংয়ে হাজির করছেন, যে অতিথি ছিল না। তাকে অনেক কোশ্চেন করা হয়েছে, অনেক কিছু তার থেকে অ্যাডভাইস করা হয়েছে, তার থেকে শোনা হয়েছে, জানা হয়েছে তার প্রবলেমগুলো কোথায়, সব কিছুটা একটা আলোচনা হয়েছে, ডিসকাস হয়েছে। আশা করি ভবিষ্যতে আমাদের প্রেসিডেন্ট এই বিষয়টা গুরুত্ব দিবেন, যেহেতু আমরা একটা টিম হারা মানে এটা আমার 18 কোটি মানুষ হারা, এটা রাষ্ট্রের হারা, এটা বিশাল জিনিস। রাইট, আমাদের একটা সুন্দর আমরা নিজেরা আপসেট, সম্ভাবনা ছিল এএফসি কাপে খেলার, এশিয়ান এটা হ্যাঁ, আমাদের তো টার্গেটটা ওই জায়গায়, আমরা যে সারা বছর যে এই জায়গায় পড়ে থাকবো ওটা তো না। আমাদের তো প্রেসিডেন্ট চাচ্ছে এফসিটাই খেলবে, উনি গত মিটিংয়ে বলছে উনি ইউরোপের সাথে হয়তো একটা কথা বলবে, তাদের সাথে যেন আমরা, যদি ওদের বড় টিম না পাই, নিচের লেভেলের টিম পাইলেও যেন আমরা একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারি, 2টা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে আমরা আগাতে চাচ্ছি। আমরা তো আর শুধু সাপ নিয়ে বসে থাকলে হবে না, আমাদের মেন্টালিটিটা এরকম যে আমরা একটা এফসি কাপ খেলতে পারলে আমাদের খেলার ফুটবল মান আরও বাড়বে, এটা ডেভেলপ হবে। আমরা সব কিছু বিবেচনা করে আসলে আমরা আগাচ্ছিলাম, এবং আমাদের প্রেসিডেন্টের যে চিন্তাটা ছিল যে এই ম্যাচটা জিততে পারলে আমাদের র্যাঙ্কিংয়ের একটা অবস্থান থাকতো, আমাদের স্পন্সরের একটা অবস্থান থাকতো, আমরা পাইতাম। এই স্পন্সর দিয়ে আমরা মোফাজ্জলের জেলা থেকে শুরু করে একাডেমিগুলো যেগুলো আছে, আমরা ওগুলাকে কিছু কন্ট্রিবিউশন করে ওদেরকে ডেভেলপ করা আমাদের ইচ্ছাটা ছিল।
কিন্তু কিছু কিছু বিষয় হয়তো এটা হয়ে যায়, ঘটনাটা হয়ে যায়। তারপর আমরা যেহেতু আমাদের সময় আছে, মাত্র আমরা আসছি 6-7 মাস, আমাদের অধীনে প্রথম একটা এফসি ম্যাচ হচ্ছে, আরও 3-4টা আমাদের খেলা আছে। আশা করি আমরা ভালো কিছু করার চেষ্টা 4টা করব। ম্যাচ আরও হাতে আছে। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ আয়োজন করে, ঘরের মাটিতে ম্যাচ আয়োজন করে বাফুফে কি শিক্ষাটা নিল মাঠের বাইরে? বাফুফে এখান থেকে কি শিক্ষাটা নিচ্ছে? বাফুফে তো একটা প্রতিষ্ঠান, বাফুফে তো শিক্ষা নেওয়ার কিছু নাই। সবগুলো কমিটি মিলিয়েই তো বাফুফে না, তো অ্যাজ এ ফেডারেশন বাফুফে তো সবাইকে, মানে বাফুফে তো অভিভাবক সংস্থা। হ্যাঁ, সেটা যেহেতু আমাদের প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্ট নিজে একজন প্লেয়ার ছিলেন, সুতরাং ওনার মেধা বুদ্ধি অনেক বেশি হাই। উনি নিশ্চয় এই ম্যাচটা 2 দিন হচ্ছে গিয়েছে, আশা করি উনি এটা নিয়ে অ্যানালাইসিস করবে, রিসার্চ করবে, আবার সবাইকে নিয়ে বসবে কি করা যায়। আর মাঠের বাইরে যেসব ব্যবস্থাপনাগুলো ছিল, সবকিছু তো অবশ্যই আলোচনা করব, ডিসকাস তো অবশ্যই করব আমরা। ওকে, তার মানে হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ম্যাচ আয়োজন করার জন্য যেই সক্ষমতা দরকার, যেই প্রস্তুতি দরকার, সেটি যেমন বাফুফেকে নিতে হবে। অ্যাট দ্য সেম টাইম মাঠের ফুটবল যেন আরও বেটার করা যায়, তার জন্য নিশ্চয়ই আপনারা চিন্তা ভাবনা করবেন। এবং বাংলাদেশ ফুটবল টিম, আপনি যেটা বলছিলেন যে স্টেপ বাই স্টেপ আমরা এএফসি এশিয়ান কাপে, এরপরে হয়তো আমরা ওয়ার্ল্ড কাপের কথা এখনই মাথায় নিচ্ছি না, আমি জানি না বাফুফে নিচ্ছে কিনা। সো আমরা আশা করব যে বাফুফে মাঠের বাইরে সব দিক থেকেই আস্তে ধীরে এগিয়ে যাবে ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, এবং এখন টিভিকে ধন্যবাদ, এবং আপনাদের কন্ট্রিবিউশন আমাদের ফুটবল স্পোর্টস জগতে যতটুকু অবদান রেখেছেন, এবং ভবিষ্যতে আশা করি আরও রাখবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন।